আওয়ামী লীগ এখনো নানান ধরনের ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের ধরন হচ্ছে কাউকে বুঝতে দিতে চাইবে না, মানে ছদ্মবেশী চেষ্টা একের বার করছে। অবাক হলে সত্য, সরকারের লোকজনেই আওয়ামী লীগের এই চেষ্টার সাথে জড়িত। কারা? সরকারের উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে সচিবালয়ের লোকজন, এরা জড়িত। এরা তো সরকারেরই লোক। তারা আওয়ামী লীগের যে পাল্টা উত্থান অথবা ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা অথবা প্রতি বিপ্লব এখনো চেষ্টা করে যাচ্ছে, এখনো কিন্তু থামেনি। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম, বুঝছেন, ওই যে একটা কি জানি হচ্ছে আমার সাথে নাচি লাফাচ্ছি দেখি কুস্তি। আওয়ামী লীগের পিচিম এই রুহানি পুত্র, খুনি হাসিনা পুত্র, এই ফ্যাসিস্ট নূর গণ অধিকার পরিষদকে কলুষিত করছে। এই চোরা নূর, এই রুহানি পুত্র, খুনি হাসিনা এখনো নানান ধরনের ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের ধরন হচ্ছে কাউকে বুঝতে দিতে চাইবে না, মানে ছদ্মবেশী চেষ্টা একের বার করছে। অবাক হলে সত্য, সরকারের লোকজনেই আওয়ামী লীগের এই চেষ্টার সাথে জড়িত। কারা? সরকারের উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে সচিবালয়ের লোকজন, এরা জড়িত। এরা তো সরকারেরই লোক। তারা আওয়ামী লীগের যে পাল্টা উত্থান অথবা ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করে দেওয়ার চেষ্টা অথবা প্রতি বিপ্লব এখনো চেষ্টা করে যাচ্ছে, এখনো কিন্তু থামেনি। আপনারা জানেন যে আনসার বিদ্রোহ ব্যর্থ হয়েছে, ডাক্তার লীগ ব্যর্থ হয়েছে, সবচেয়ে বড় চেষ্টা ছিল জুডিশিয়াল কূপ। সেই জুডিশিয়াল কূপ চেষ্টা, এমনকি সেনাবাহিনীর একাংশের মধ্য দিয়ে বা মাধ্যমে পাল্টা কোনো একটা কূপ চেষ্টাও কিন্তু করিয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। সরকার বা সেনাবাহিনী যত সময় সতর্ক থাকতে পেরেছে। তো দর্শক, এখন আর এক ধরনের কূর কথা শোনা যাচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেক্রেটারিয়েট কূপ। এর মানে সচিবালয়ের লোকজন নিয়ে, যেহেতু গত 15.5 বছরে প্রশাসন পুরোপুরি আওয়ামী লীগীকরণ করেছে, এজন্য দেখা যায় নতুন ডিসি নিয়োগ দেয়, আগের ডিসিদের বা আওয়ামীপন্থী ডিসিদের বাদ দিয়ে সেখানেও ছাত্রলীগ যুবলীগ ঢুকে যায়। এবং বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়, সেখানেও ঘুরে ফিরে প্রচুর পরিমাণে যুবলীগ ছাত্রলীগের লোকজন নিয়োগ পায় এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোক আছে যারা আওয়ামী আমলের সুবিধাভোগী, আবার এখনো ভালো ভালো পদ পেয়েছে। তারা বিভিন্নভাবে ব্যালেন্স করার নামে, এনসাফের নামে আওয়ামী লীগ বা তাদের সহযোগীদের বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো মোটের উপরে এই সেক্রেটারিয়েট কূপ, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা হতে পারে, এটা যেহেতু এই সচিবালয় বিশৃঙ্খলা এখনো নানান অভিযোগ, বিশেষ করে এর পেছনে আলী ইমাম মজুমদারকে দায়ী করা হয় যে তিনি ছাত্রলীগ আওয়ামী লীগ পন্থীদের দিয়ে প্রশাসন সাজানোর চেষ্টা করছেন। ডক্টর আসিফ নজরুলের একটা সফট কর্নার আওয়ামী লীগের প্রতি রয়েছে, বা আওয়ামী লীগের মিত্র বামপন্থী বা শাহবাগী বা ভারতের দালাল এদের প্রতি রয়েছে। তো নানানভাবে এভাবে সেক্রেটারিয়েট কূর একটা চেষ্টা কিংবা সেক্রেটারিয়েট কূর একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা কিন্তু এখনো থেমে নাই। সরকারের লোকজন এর সাথে জড়িত। আমরা বিবিসি বাংলার রিপোর্টটা একটু দেখব। সেক্রেটারিয়েট কূ নিয়ে হঠাৎ আলোচনা কেন, এটা সিগনিফিকেন্ট। বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সরকারি আমলাদের নিয়ে একটি মন্তব্য করেছেন, জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের মাস পূর্তি দিনে গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি অভিযোগ করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার অনুগত লোকেরা নানা সমস্যা সৃষ্টি করে নতুন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এখনো সচিবালয়ের লোকজন, সেক্রেটারিয়েটের লোকজন চেষ্টা করছে। প্রত্যেকদিন সিচুয়েশন ডেভেলপ করে, প্রত্যেকদিন এখন নেক্সট উইকে যে কুটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে সেক্রেটারিয়েট কূ, বলেন মিস্টার আব্দুল্লাহ। এর সাথে আমি একমত। সচিবালয় এখনো, এই সচিবালয়কে আওয়ামী মুক্ত করতে অনেক সময় লাগবে, এবং সবচেয়ে ভালো তো বিপ্লবী সরকার হলে সবকিছু উল্টে পাল্টে নতুনভাবে করা যেত, কোনো নিয়ম কানুনের ধার ধারার প্রয়োজন হতো না, দেশটাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানো যেত। যেহেতু সেটা করেনি, এই কারণে এখনো নানান চেষ্টা, জুডিশিয়াল কূর চেষ্টা করেছে, অতএব সেক্রেটারিয়েট কূর চেষ্টা তো করতেই পারে। হাসনাত আব্দুল্লাহ সচিবালয় যান বা খোঁজখবর রাখেন, অবশ্যই তার বক্তব্যের ভিত্তি রয়েছে। তবে বক্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন সচিবালয় কূ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, তেমনি কেউ কেউ প্রতিক্রিয়াও দেখাচ্ছেন। স্বৈরাচারের দোসরদের প্রতিহত করার জন্য প্রয়োজনে ফের রাজপথে নামবেন বলেও জানাচ্ছেন অনেকে। এদিকে দায়িত্ব নেওয়ার 1 মাস পরেও প্রশাসনিক কাজে খুব একটা গতি ফেরেনি বলে জানাচ্ছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। তাহলে কি সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রশাসনের দূরত্ব তৈরি হয়েছে? ডেফিনেটলি। প্রশাসনের এখন যারা সরকারকে সহযোগিতা করছে তারা ভয় করছে, কিন্তু এদের আন্তরিকতা নেই, কারণ এরা একেবারে পিওর আওয়ামী লীগ। এরা জানে যে এরা পরবর্তীতে পদোন্নতি পেতে বা নানা ক্ষেত্রে এদের সমস্যা হবে। এরা যে অন্যায় করেছে, এরা যে লুটপাট করতো, এরা এতদিন যেভাবে ঘুষ খেত, টাকার কুমির বানাতো, ছোটখাটো এক একটা সচিবালয়ের পিয়নদেরও টাকা আর টাকা, ফ্ল্যাট প্লট অভাব নেই, এখন সেটা বন্ধ হয়ে যাবে। অতএব তারা এই সরকারকে বেকায়দা ফেলতে চাইবে, এটা স্বাভাবিক। আওয়ামী লীগ আসলেই তাদের লাভ। অতএব তারা এই সরকারকে মন থেকে মেনে নিতে পারছে না বা পারবে না। খুব কম সংখ্যক সৎ কর্মকর্তা কর্মচারী আছে, কারণ গত 15 বছরে আওয়ামী লীগের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই। সচিবালয়ের কুসংখ্যা প্রকাশ করে দেওয়া নিজের যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটির বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এখানে কু বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রশাসনের কর্মকর্তাদের একটি অংশ অন্তর্বর্তী সরকারের আন্তরিকভাবে সহযোগিতা করছে না, যার ফলে প্রশাসনিক কাজে এক ধরনের স্থিতি অবস্থা তৈরি হচ্ছে বলে বলছেন মিস্টার আব্দুল্লাহ। এখানে
মানে একটা পারসেপশন ক্রিয়েট করতে যাচ্ছে আওয়ামী লীগপন্থী লোকজন যেসব জায়গায় আছে যে হাসিনাই ভালো ছিল, কিছু অসুবিধা থাকলো, হাসিনা খারাপ হলেও তুলনামূলকভাবে ভালো ছিল আমাদের জন্য, জনগণ যেন এটা বলে, এরকম একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। মূলত নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করতেই ওইসব আমলারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে না বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লবী পরবর্তী সময় হিসাবে এখন বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তন দৃশ্যমান হওয়ার কথা ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরও সেই পরিবর্তন খুব একটা দেখা যাচ্ছে না, হাসান আব্দুল্লাহ বলেন। এর মানে কি? এবং আপনারা দেখেন যে এই যে বিভিন্ন জায়গায় ইউএনও নিয়োগ, ডিসি নিয়োগ সিস্টেমে কিভাবে কি আবার সে আওয়ামী লীগের লোকজন ঢুকে যায়। এর মানে নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয় আছে, আর এটি করছে প্রশাসন এইসব কর্মকর্তাদের কারণে যারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে বলেছিলেন তিনি। বিশেষ করে এই আওয়ামীপন্থী প্রশাসনের লোকজন জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকলে তাদের দুর্নীতি অবস্থাপনা ধরা পড়বে নিশ্চিত, তাদের সম্পদের হিসাব অলরেডি চেয়েছে, অতএব বেকায়দায় তারা পড়তে যাচ্ছে। অতএব নিজেরা বেকায়দায় পড়ার আগে যদি সরকারকে বেকায়দায় ফেলানো যেটা ভালো না, এরকম একটা চেষ্টা তারা করছে। গত 8ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে তাহেরের বউরে ইনুরা আমরা যখন 2009 সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো, 2009 না 2014 এমপি বানিয়েছিল। তো আমার কাছে একদিন আসতে তাহের ডিসপিউট ছিল, তো আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান, আমি খালি আমি পার্লামেন্ট থেকে দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে না কথা বলে, তো সে এসে আমার সাথে কথা বলছে। আমি খালি বললাম সবাই আপনি এমপি হচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হত্যার সাথে আপনার সাথে জড়িত, আমার পুরো পরিবারের সাথে, এবং জিয়া গভর্নমেন্ট এনে ক্ষমতা বসাচ্ছে। হ্যাঁ, জিয়া তাই ফাঁসি দিতে, তো তাকে আমার হাত থেকে তাকে আমার হাত দিয়ে আমি কিছু সম্মান দিই, একেবারে চুপ হয়ে আসতে চলে গেল, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি। এরা তো ভাই তো তাইলে ভাই একটা এখন আমাদের এমপি অবশ্য পেলাম, ও বলে ভাই আপা আমরা তো এত ছোট ছিলাম, আমরা তো অত বুঝি নাই, আমরা এগুলি সব মনে করছি খুব একটা কি জানি হচ্ছে, আমার সাথে নাচছি লাফাচ্ছি দেখি করছি। তো যারা ভাই প্রফেসর আনোয়ার না বেশি বড় বড় কথাটাই সবকিছু সব ঠিক করে ফেলে, খালি একরাশ গোস্বা ক্ষোভ জিত থেকে আমার আজকের এই ভিডিওটা। আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি স্যার পদত্যাগ করে ফেলেন, অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে এই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার। অনেকে আশ্চর্য যে কেন ভাই আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার। ইয়েস, আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে হবে না। আসেন কেন এই কথাগুলো বলছি, গেল 4 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রাণ দেওয়ার নাম করে 5 জন মিলে গণধর্ষণ করছিল। আমরা চাইছিলাম যে এটা নগদ স্পট বিচার হোক, এদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেই বিচারটা হয় নাই। সেই বিচারটা না হওয়ার ফলে দেখেন আজকে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আপনি দায় কারে দিবেন? মানে আইনের সংস্কার আর ইয়ার সময় হবে নাকি ডট ডট পিপ পিপ টাইমে হবে? এবারের ঘটনা কি দেখেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে। এখন এগুলোর সমাধান কি? স্টোরি দেখেন যে আপনার মেয়ে, আমার মা, আমার বোন, আপনার ফ্যামিলি, আপনার বউ, তারা তো বাসে চলাফেরা করে নাকি? সাহসটা দেখেন। আর এই রকম ঘটনা প্রথম না, আমি মনে করি যে রাজনৈতিক সরকাররা এগুলা এস্টাবলিশ করতে পারে না, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার ছিল। আর যেহেতু আইন মন্ত্রণালয়টাকে আমাদের আসিফ স্যার সামলাচ্ছেন, ভিডিওতে অনেক বড় বড় কথাবার্তা বলতেন, টকশো কাঁপাই ফেলতেন, যদি জীবনে তিনি মন্ত্রী হন এই করবেন সেই করবেন, বক্কর চক্কর করবেন, তো কই করলেন? বাসটির যে ড্রাইভার এবং হেল্পার ছিল তারা মিলে এই নারীকে ধর্ষণ করছে, আর মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে। বাট ওয়াই গ্রেপ্তার? মানে গ্রেপ্তারটা কেন হবে? আমরা দেখছি যে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ তারা গতকালকে সন্ধ্যায় সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই 2 হারামিকে গ্রেপ্তার করেছে। আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ শহীদুলের ছেলে হেল্পার শাহিদুল ইসলাম মিজান বয়স 19, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার বাড়ির মৃত হাসিম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা। এছাড়া যেটা বলা হচ্ছে যে গত 6 সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত 9:30টায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে উঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন। বাসের অন্যান্য যাত্রীরা মইজ্জারটেক এলাকায় নেমে গেলে ভিকটিম নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বোনটি। পরে বাসটি শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হতেই তাকে একা পেয়ে বাসটিকে থামিয়ে, মানে সম্ভবত মিনি যেই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চলন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন। পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পটিয়ার দিকে রওনা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটিকে ধর্ষণ করে। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়ার শান্তিরহাট বাজারে এসে ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে। এখন আমরা যে জিনিসটা চাচ্ছি বাংলাদেশে, আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রীর মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলা ক্রস ফায়ার হবে। আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে, তাদের পরিবার যদি কারো এমন হয়তো হয়তো আইনটা সংস্কার হইতো। পুলিশের কোন ঊর্ধ্বতন এসপিডিসি অথবা ধরেন
কমিশনার তাদের পরিবারের সাথে এমন হইতো, ক্রস ফায়ার হইতো, আমজনতা ধর্ষণ হয়েছে, তো কি হয়েছে? সে তো জেলে গেছে। আচ্ছা, সে যে জেলে গেছে, এই হারামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে। শাস্তিটা কে দিবে? এতদিন অনেক কথা পাকনা পাকনা কথা কইছেন স্যার, আজকে আমার সহ্য হচ্ছে না। আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক। তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা, এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলা মানা যায় না, শাস্তির বালাই নাই, খালি গ্রেপ্তার হয়, পিপ পিপ হয়, পিপ পিপি হয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।